সময় কতখানি, এই যে টাইম যেটা পেলাম, টাইম দিয়ে গুণ করে দেব। আজকে আমরা এই যে আমাদের আল্ট্রাসনিক সেন্সর দিয়ে দূরত্ব পরিমাপ করছি, সম্পূর্ণ প্রোগ্রামটা জানার চেষ্টা করব এবং আমরা নিজেরা প্রোগ্রামটা লিখব, প্র্যাকটিক্যালে কাজ করে দেখব। 1 মাইক্রোসেকেন্ডে শব্দ কতখানি যাবে? 1 লক্ষ মাইক্রোসেকেন্ডে শব্দ যায় যে এতখানি। গ্রাউন্ড, ইকো, ট্রিক, ভিসিসি আমরা ব্রেডবোর্ডে এভাবে লাগিয়ে দেব, যে এইভাবে। এই ডিস্টেন্স লেখার পরে ওই যে পরিমাপটা পেলো সেটা বসানোর পরে সেন্টিমিটার লেখার পরে পরের লাইনে চলে যাবে। এই জন্য আমি এখানে এলএন দিলাম, সিরিয়াল ডট প্রিন্ট এলএন। সব জায়গাতে এলএন দেওয়া যাবে না, তাহলে স্ট্রাকচারটা দেখতে ভালো লাগবে না। কাজ কর। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 30 নম্বর ভিডিওতে একটা আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে দূরত্ব মাপা মেশিনের প্রোগ্রামটা সম্পূর্ণ জানার চেষ্টা করব এবং আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যালে কাজ করব। গত ভিডিওতে আমরা আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে একটা দূরত্ব মাপা মেশিন তৈরি করেছিলাম। আমরা সেই মেশিনটার প্রোগ্রামই আজকে জানার চেষ্টা করব। পুনরায় আমরা সেই ডিভাইসটা বানাবো। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার স্বার্থ শুধুমাত্র আপনাদেরকে বোঝানোতে, এর বাইরে আমার কোনো স্বার্থ নাই। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনি সায়েন্সের স্টুডেন্ট হন বা কমার্সের বা আর্টসের বা আপনি পড়াশোনা ছেড়েও দিয়েছেন এরকম স্টুডেন্টও যদি হন, কোনো সমস্যা নাই। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আমি বোঝাতে পারবো। আজকে যে টপিকটা আমি বোঝাবো একটু আপনাদেরকে মন দিতে হবে, কারণ অনেক কয়টা টপিক মার্জ করে আমাকে এই প্রোগ্রামটা ব্যাখ্যা করতে হবে। আজকে আমি সম্পূর্ণ প্রোগ্রামটা হোয়াইট বোর্ডেও দেখাবো এবং ল্যাপটপের স্ক্রিনেও দেখাবো এবং প্র্যাকটিক্যালে করে দেখাবো। আচ্ছা, আমি এখন আপনাদেরকে বেসিক কনসেপ্ট শেখাই। আচ্ছা, এরকম কি কখনো শুনেছেন যে শব্দ কোনো একটা মাধ্যমের মাধ্যমে যায়? হয়তো আপনারা অনেকে শোনেননি। আমরা মনে করি কথা বলি, একটা মানুষ শুনতে পায়। এই যে কথাটা একটা মানুষের কান অবধি পৌঁছালো কিভাবে? মানুষ কান বন্ধ করে যখন রাখে তখন শব্দটা কম শুনতে পায়। তার মানে এই কান বন্ধ করার সাথে শব্দটার সম্পর্ক কি? শব্দটা বাতাসের মাধ্যমেও যেতে পারে, একটা লোহার মাধ্যমেও যেতে পারে, পানির মাধ্যমেও যেতে পারে, অর্থাৎ যে কোনো মাধ্যমে শব্দ যেতে পারে। যে কোনো বলতে গেলে দেখা যাচ্ছে যে লোহাতে যে যত জোরে শব্দ যাবে বাতাসে তত জোরে শব্দ যেতে পারবে না। আবার পানিতে যত জোরে শব্দ যাবে বাতাসে তত জোরে যেতে পারবে না। অর্থাৎ শব্দের একটা বেগ থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার বা কত সেন্টিমিটার বা কত কিলোমিটার যাচ্ছে এটার একটা পরিমাপ করা যায়। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা ট্রেন অনেক দূর থেকে আসে, ট্রেনের লাইনে যদি আপনি কান পাতেন আপনি আগে থেকেই কম্পনটা অনুভব করতে পারবেন যদি আপনার রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু আপনি যদি আপনার এই কানটা ট্রেনের লাইন থেকে সরিয়ে আপনি এমনি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেন আসছে এই শব্দটা আপনি শুনতে পাবেন না। তার মানে শব্দটা লোহাতে আগে আসছে, তারপরে বাতাসে আসবে আর কি। তার মানে আপনার এতটুকু তো ক্লিয়ার যে আসলে শব্দের একটা মাধ্যম থাকে। তো শব্দ সাধারণত বাতাসে অনেকে বলে 342 মিটার যায়, মানে প্রতি সেকেন্ডে, অনেকে বলে 340 মিটার। এটা হচ্ছে স্থান ভেদে। তো যাই হোক, আমরা এখন ধরে নেব শব্দ 1 সেকেন্ডে শব্দ যায় 340 মিটার। এটা আমরা ধরে নেব, এটাই যায়, এরই কাছাকাছি। 2-1 মিটার কম বেশি হলে এটা কোনো সমস্যা নেই, কারণ তাপমাত্রার উপরে শব্দের বেগ কম বেশি হতে পারে। এতটুকু যদি বুঝতে পারেন, এবার আমি পরের কনসেপ্টে যাব। হ্যাঁ, আমি আগের ভিডিওতে একটু হালকা ব্যাখ্যা করেছিলাম, তবে আজকের ভিডিওতে ডিপ ব্যাখ্যা থাকবে, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখন ধরেন এখান থেকে একটা শব্দ আমি পাঠাচ্ছি, মানে এখানে একটা শব্দ আমি তৈরি করলাম, শব্দটা যাচ্ছে, যায় কোনো একটা সামনে যদি অবজেক্ট পাই, মানে বাধা পাই, শব্দটা ধাক্কা খেয়ে আবার ফিরে চলে আসবে, এভাবে ফিরে চলে আসবে। এটারও একটা উদাহরণ আমি দিই। ধরেন আপনি কোনো একটা পাহাড়ি অঞ্চলে একটা পাহাড়ের উপরে জোরে একটা আওয়াজ দিলেন, দেখবেন যে আপনি একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার নাম ধরে চিল্লাবেন, তখন মনে হবে ওই পাহাড়ের ওই পাশ থেকে কেউ আবার আপনার কথাটা নকল করছে। এরকম কি কখনো আপনি খেয়াল করেছেন? বা কোনো একটা আবদ্ধ জায়গাতে যখন আপনি একটা কথা বলেন, দেখবেন আওয়াজটা রিফ্লেকশন হয়। সব জায়গাতে রিফ্লেকশন আপনি শুনতে পারবেন না, কারণ এটারও কিছু নিয়ম আছে। এটা এখন আমি না বলি, সমস্যা নাই। তো এখন মেন কথা হচ্ছে আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে শব্দ
সরল পথে যদি যায়, সামনে যদি কোনো একটা অবজেক্ট রাখেন, সেটা বাধা পেয়ে আবার ফিরে আসতে পারে, এটাই আপনাকে বুঝতে হবে। এখন ধরেন আমি এখানে একটা শব্দ তৈরি করলাম, শব্দটা যেতে এবং আসতে 3 সেকেন্ড সময় নিল। 3 সেকেন্ড, অর্থাৎ এখানে একটা শব্দ তৈরি করলাম, অর্থাৎ ধরেন নওয়াজ বলে আমি চিল্লালাম, 3 সেকেন্ড পরে আবার এই নওয়াজ শব্দটা এখানে ফিরে আসলো আমার কানে, মানে শুনতে পেলাম 3 সেকেন্ড পরে। তাহলে এই দূরত্বটা আমি বের করে ফেলতে পারবো। কিভাবে? চলুন আমরা দেখে আসি। আচ্ছা, 1 সেকেন্ডে শব্দ যায় 340 মিটার, তাহলে 3 সেকেন্ডে শব্দ কতখানি যাবে? 340 গুণিত 3, তাহলে কত হয়? আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে করি। 340 গুণিত 3, 1020, অর্থাৎ 1020 মিটার। তার মানে শব্দটা 1020 মিটার অতিক্রম করেছে। তাহলে এটা থেকে এটার দূরত্ব কি 1020 মিটার? একটু চিন্তা করে দেখেন তো। না, 1020 মিটার না, কারণ শব্দটা গেছে এবং আসছে, অর্থাৎ শব্দটা যেতে যতখানি সময় লেগেছে আসতেও ঠিক ততখানি সময় লেগেছে, সেজন্য আমরা সময়টাকে ভাগ করে দিতে পারি। এখন আমি 3 সেকেন্ডের জায়গাতে এখানে যদি আমি 1.5 সেকেন্ড নিতাম তাহলেও হয়ে যেত, অথবা আমি এখানে যে যদি এই 2 দিয়ে ভাগ করতাম তাও হয়ে যেত, কারণ শব্দটা গেছে এবং আসছে। আবারও বলি, এখানে শব্দ গেছে এবং আসছে, যেতে মানে শব্দটা তৈরি করার পরে যেতেও সময় লেগেছে, আসতেও সময় লেগেছে, আমি 3 সেকেন্ড পরে শব্দটা শুনতে পেয়েছি, তাহলে হয় অর্ধেক সময় নিতে হবে অথবা আমাকে অর্ধেক দূরত্ব নিতে হবে, তাহলে আমার এটা থেকে এটা সঠিক দূরত্বটা আসবে। এখন আমি শেষে কি করব? জাস্ট দেখেন, একে আমি 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি এটার টোটাল দূরত্বটা পেয়ে যাব। অর্থাৎ শুধুমাত্র এইখান থেকে এই অবজেক্টের দূরত্ব আমি চাচ্ছি না যে যাওয়া এবং আসা দুইটা দূরত্ব আমি চাচ্ছি না, সেজন্য আমি 1020 ডিভাইডেড বাই 2 যদি করি 510 মিটার। এতটুক কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরের স্টেপে যেতে পারি। আমি আবারও আরেকবার রিভাইজ দিই। এখানে একটা শব্দ তৈরি করার পরে শব্দটা যাচ্ছে এবং আসছে, যেতে এবং আসছে, মানে আমি এই শব্দটা আমি 3 সেকেন্ড পরে প্রতিধ্বনি আকারে শুনতে পেলাম। তাহলে 3 সেকেন্ডে শব্দটা কতখানি দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা এই শব্দের বেগের সাথে মানে 340-এর সাথে 3 গুণ করে দিয়েছি, কারণ বাতাসে প্রতি সেকেন্ডে 340 মিটার শব্দ যেতে পারে। তাহলে 3 দিয়ে গুণ করলে আমি যে দূরত্ব পেয়েছি, যেহেতু যেতে এবং আসতে 3 সেকেন্ড সময় লেগেছে, আমি অর্ধেক নিব, সেজন্য 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এতটুকুই। আচ্ছা, এখানে আমরা একটা সূত্র পেতে পারি, S = VT। এখন ভি মানে কি, টি মানে কি? এস মানে জাস্ট দূরত্ব, শব্দটা কতখানি দূরত্ব অতিক্রম করবে, আর ভি মানে হচ্ছে এই শব্দের বেগ, আর টি মানে হচ্ছে সময়। আর এটাকে আমি আরেকবার উদাহরণ দিই। আরেকটা ধরেন, আমি এখানে এখানে ধরেন 5 সেকেন্ড পরে আমি প্রতিধ্বনি পেলাম, আবার শব্দ তৈরি করলাম, এবার 5 সেকেন্ড পরে শব্দটা পেলাম, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এখন। তাহলে আমি এই সূত্রের মাধ্যমে কিভাবে করব? ভি সমান কত? 340 এ ভি সমান 340, টি সমান কত দেখেন, টি সমান আমি এখানে পেলাম 5 সেকেন্ড। তাহলে আচ্ছা 5, শুধু 5ই লিখলাম। আচ্ছা, ভি হচ্ছে 340 গুণিত 5, তাহলে কত হয় দেখেন, 340 গুণিত 5, তাহলে হয় 1700 মিটার। 1700 মিটার। এখন শব্দটা গেছে এবং আসছে, তাহলে আমাকে হাফ নিতে হবে, শেষে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ 2, তাহলে 850 মিটার। অর্থাৎ শব্দটা যে এবং আসছে যদি সময় নেয় 5 সেকেন্ড, তাহলে এইখান থেকে এটার অবজেক্টের দূরত্ব 850 মিটার। এই কৌশলে আপনি অনায়াসে বের করে ফেলতে পারেন। তাহলে আমরা প্রতিধ্বনির মেন সূত্র কি পেলাম? S = VT ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে
প্রতিধ্বনির, অর্থাৎ শব্দ কিন্তু যে যে রিফ্লেকশন হয়ে ফিরে আসবে, এই যে ফিরে আসার জন্যই আমাকে এখানে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তার মানে ভিতে শব্দ প্রতি সেকেন্ডে কতখানি যাবে বা বেগ, এটা বেগ, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের স্টেপে চলে যাই, এটা এখানে থাক। আচ্ছা, এখন আমি এখানে কিছু ডাটা লিখবো, এটা আপনাকে একটু মুখস্থ করে নিতে হবে। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ, অর্থাৎ 3টা শূন্য আর 3টা শূন্য, 1 লক্ষ মাইক্রো সেকেন্ড। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ মাইক্রো সেকেন্ড, অর্থাৎ আপনি যেখানে 1 সেকেন্ড লিখবেন সেখানে আপনি 1 লক্ষ মাইক্রো সেকেন্ডও লিখতে পারেন। এটা মানে 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ মাইক্রো সেকেন্ড। আপনি এটাও লিখলে, এটাও যতখানি এটাও ঠিক ততখানি। আমরা বলতে পারি না 1 কেজি সমান 1000 গ্রাম, আমরা বলতে পারি কি এটা 1 কেজি সমান সমান আমাদের 1000 গ্রাম। এটা আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ঠিক এরকম এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এটা আমরা লিখলাম, এটা আমি সমান সমান দিই। আচ্ছা, সমান সমান। আবার আমি যদি বলি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটাতেও কোনো ভুল হবে না। অর্থাৎ 1 মিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই তাহলে এটাকে আমি 100 লিখতে পারি। অর্থাৎ মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, এতটুকু। এখন আমি ওই যে আগের রূপে ফিরে আসি, এখানে প্রোগ্রামে লাগবে একটা ফাংশন আছে পালসিন। তো এটা হচ্ছে সময়টা পরিমাপ করে মাইক্রো সেকেন্ডে, সেজন্য আমাকে এই হিসাবে আসতে হচ্ছে, এবং আমি যে দূরত্বটা মাপবো সেটা আমি সেন্টিমিটারে মাপতে চাই। এখন আমি ছোট ছোট দূরত্ব মাপবো, এখন মিটারে তো বড় বড় জায়গা, আমি ছোট ছোট জায়গা মাপার জন্য আমি সেন্টিমিটারে মাপবো, সেজন্য আমি আপনাকে এখন বোঝাচ্ছি। তাহলে আমি এখন দেখেন 1 সেকেন্ডে শব্দ যায় 340 মিটার, এটাতে কোনো ভুল নাই। আমি এই 1 সেকেন্ডকে আমি লিখতে পারি 1 লক্ষ মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ডে শব্দ যায় 340 মিটার, এটাতেও কোনো ভুল নাই, আপনারা জানেন, কারণ 1 সেকেন্ড যা 1 লক্ষ মাইক্রো সেকেন্ডও তা। এখন আমি এই 340 মিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, একে আমি 100 দিয়ে গুণ করতে পারি না, কারণ 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে দেখেন 1 লক্ষ মাইক্রো সেকেন্ডে শব্দ যায় 340 গুণিত 100, এবার আমি লিখতে পারি সেন্টিমিটার। সেন্টিমিটার এখানেও কোনো ভুল নাই। আচ্ছা, এবার আমি যদি বলি 1 মাইক্রো সেকেন্ডে শব্দ কতখানি যাবে, 1 লক্ষ মাইক্রো সেকেন্ডে শব্দ যায় যতখানি। তো এটাকে আমি পরের ফরম্যাটে তো লিখতে পারি, মানে আরেকবার লিখি, এই লাইনটা আমি আরেকবার লিখবো খালি ফ্রেশ করে। 1 লক্ষ মাইক্রো সেকেন্ডে শব্দ যায় কত, 340 আর 2টা শূন্য অ্যাড হলো, এটা গুণ করে আমি বসিয়ে দিলাম এত সেন্টিমিটার। তাহলে আমি 1 মাইক্রো সেকেন্ডে শব্দ কতখানি যাবে আমি লিখবো, এই যে 3 4 3টা 0 ডিভাইডেড বাই 1 লক্ষ। তাহলে আমি এখানে কত পাবো, আমি একটু বসিয়ে দিই, দেখেন 3 4 0 0 0 3টা 0 ভাগ 1 দিয়ে 6টা শূন্য, দেখেন 0.034, অর্থাৎ 0.034 সেন্টিমিটার। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি সামনের প্রোগ্রামটা বুঝতে পারবেন। আমি খুবই বেসিক আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি প্রথমে যেটা বললাম 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ মাইক্রো সেকেন্ড, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 সেকেন্ডে শব্দ যায় 340 মিটার, আমি এটা আপনাদেরকে বলেছি। সেটাকে আমি পরের লাইনে লিখলাম 1 লক্ষ মাইক্রো সেকেন্ডে শব্দ যায় 340 মিটার, অর্থাৎ 1 সেকেন্ড যায় 1 লক্ষ মাইক্রো সেকেন্ডও তা। এখন পরের লাইনে আমি লিখলাম 1 লক্ষ মাইক্রো সেকেন্ডে যায় শব্দ 340 গুণিত 100, কারণ মিটারটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে ওই পরে এই লাইনটা আমি ফ্রেশ করে লিখলাম, এটা গুণ করে বসালাম, 1 লক্ষ মাইক্রো সেকেন্ডে শব্দ যাবে
34,000 সেন্টিমিটার। পরের লাইনে আমি 1 মাইক্রোসেকেন্ড আমি হিসাব করব। আমার লাগবে যে আসলে প্রতি মাইক্রোসেকেন্ডে শব্দ কতখানি যায়, এইটা লাগবে আমাকে, সেজন্য আমি এটা বের করে নিলাম। কেন লাগবে সেটা আমি সামনেই আপনাকে বলবো। তাহলে আমি কোথাও লিখে রাখি, ভিটা আমি কোথাও লিখে রাখি। আচ্ছা, ভিটা আমি আপাতত লিখে রাখি এখানে, ভি সমান 0.034 সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ড। আচ্ছা, 0.034 সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ড শব্দ যায়। আচ্ছা, এবার চলুন আমরা সরাসরি প্রোগ্রামটা বোঝার চেষ্টা করি। আমি জানি আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি বুঝতে পারবেন। হোয়াইট বোর্ডে বোঝানো, প্রোগ্রামিংটা সম্পূর্ণ নিজে লেখা, তারপরে আবার প্র্যাকটিক্যালে কানেকশন দেওয়া, তারপরে পুনরায় ল্যাপটপে প্রোগ্রামটা করা, দিয়ে আপলোড করা, দিয়ে বিস্তারিত দেখানো অবশ্যই সময় সাপেক্ষ। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন ভিডিওগুলো করতে কতখানি কষ্ট হয়। আমি আপনাদের জন্য সময় নিয়ে কষ্ট করি, আবার এডিটিং করি, অনেক সময় নিই। তাহলে আপনি একটু কষ্ট করে দেখতে পারবেন না শেখার জন্য? অবশ্যই পারবেন। আচ্ছা, চলুন এবার আমরা প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, আমি প্রথমে এখানে ইন্ট, আচ্ছা, প্রোগ্রামে যাওয়ার আগে আমাকে প্রথমে কানেকশন করা উচিত। কানেকশন না করলে তো প্রোগ্রামটা দেখতে মানানসই হবে না। সেই জন্য দেখেন, এই যে আল্ট্রাসনিক সেন্সর আছে, আপনারা জানেন আল্ট্রাসনিক সেন্সরের 4টা পিন থাকে, একটা গ্রাউন্ড, একটা ভিসিসি, একটা ইকো, একটা হচ্ছে ট্রিগ। এখন প্রথমে আমি গ্রাউন্ডকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। গ্রাউন্ডকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করলাম। এখান থেকে যে আমরা 5 ভোল্ট ভিসিসির সাথে কানেক্ট করে দিলাম। এখন এই দুইটা পিন বোঝার আছে। ট্রিগার পিনে যখন আমি হাই সিগন্যাল দিব, তখন সে একটা সাউন্ড জেনারেট করবে, একটা পালস দিতে হবে। অল্প একটু হাই দিলে একটা সিগন্যাল সে জেনারেট করবে। অর্থাৎ সিগন্যালই যখন কি সিগন্যাল জেনারেট করবে? সাউন্ড ওয়েভ সিগন্যাল, অর্থাৎ সাউন্ড তৈরি করবে এই ট্রান্সমিটার দিয়ে। সাউন্ডটা যাবে, যে এই যে সাউন্ডটা জেনারেট করলো, জেনারেট করার সাথে সাথে ইকো পিন হাই হয়ে থাকবে। সাউন্ডটা যতক্ষণ রিফ্লেকশন হয়ে ফিরে না আসবে ততক্ষণ হাই থাকবে। অর্থাৎ এই ইকো পিন, সোজা বাংলা কথায় কতখানি হাই পাবেন? শব্দটা যেতে এবং আসতে যে সময় লাগবে সেই সময়টুকু হাই থাকবে। এখন এই যে আমি যদি বলি একটা শব্দ এখানে আমি জেনারেট করলাম, যেতে এবং আসতে 5 সেকেন্ড সময় লাগলো, এই যে ইকো পিনটা 5 সেকেন্ড ধরে হাই হয়ে থাকবে। এইভাবে আল্ট্রাসনিক সেন্সরটা তৈরি করা হয়েছে। বোঝাতে পেরেছি আমি? এখানে দেখেন একটা অবজেক্ট আছে, শব্দটা এখানে আমি এক পাশ দিয়ে পাঠাচ্ছি, ধরেন টিএক্স এটা, আর এক্স এটা, এই যে শব্দ এটা হচ্ছে আমাদের টিএক্স, এটা হচ্ছে আমাদের আর এক্স। শব্দটা যেতে এবং আসতে 5 সেকেন্ড সময় নিচ্ছে। এই যে শব্দটা তৈরি হওয়ার সাথে সাথে ইকো পিনটা হাই হয়ে থাকবে। যখনই আমার শব্দটা রিফ্লেকশন হয়ে ফিরে আসবে, সে জানে কোন শব্দ করেছিল, ফিরে আসবে, তখনই আমাদের এটা হয়ে যাবে, মানে লো হয়ে যাবে। আল্ট্রাসনিক সেন্সর থেকে যে শব্দটা তৈরি হয় এটা আমরা শুনতে পারবো না। অর্থাৎ আমাদের শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই 20 থেকে 20,000 হার্জের মধ্যে। এই প্রায় 40 কিলো হার্জের সাউন্ড তৈরি করে, যেটা মানুষের পক্ষে শোনা সম্ভব না। হার্জ বেশি মানে শব্দ জোরে, এরকম না। অনেকে মনে করে ডিবি বেশি মানে শব্দ বেশি, হার্জ মানে জাস্ট ফ্রিকোয়েন্সি, এর থেকে বেশি কিছু না। আপনার 20,000 হার্জ মানে শব্দটা অনেক জোরে, এরকম না। এই শব্দটা আপনি শুনতেই পারবেন না, আপনার কানের কোনো ক্ষতিও করবেন না, আপনি শুনতেও পারবেন না, কিন্তু সাউন্ড তৈরি হবে। আচ্ছা, তার মানে এই ট্রিগার পিন থেকে আমরা একটা করে সিগন্যাল দিব আরডিনোর মাধ্যমে, এবং ইকো পিন কতক্ষণ ধরে হাই হয়ে আছে সেটা পরিমাপ করব। তার মানে ট্রিগার পিনটা অবশ্যই আমাদের, এটা কি হবে? ট্রিগার পিনকে আমরা সিগন্যাল দিব, তাহলে ট্রিগার পিনটা আমরা আরডিনোকে বলে দিব এটা আউটপুট। ইকো পিন থেকে আমরা একটা সিগন্যাল নিব যে কতক্ষণ হাই হয়েছিল, তাহলে ইকো পিনটা আমরা ইনপুট হিসাবে ডিক্লেয়ার করব। আচ্ছা, এবার আমরা সরাসরি ধরেন ট্রিগার পিন, আর এই ট্রিগার পিন ধরেন আমি 9 নম্বর পিনের সাথে কানেক্ট করছি ট্রিগার পিন। এবার ধরেন ইকো পিন যেটা আছে এটা আমি 10 নম্বর পিনের সাথে কানেক্ট করছি।
এখন আমি এটা অনুসারে প্রোগ্রামটা করে ফেলি। আচ্ছা, ইন্ট আমি নাম রাখি, এগুলোর নাম রাখি, তাহলে আমাদের আর পিনটা উল্টাপাল্টা হবে না, কারণ আমাকে ট্রিগার পিন ট্রিক ডাকলে যেন ট্রিগার পিনের কাজ করে, মানে ট্রিক ডাকলে যেন 9 নম্বর পিন কাজ করে, ইকো ডাকলে যেন 10 নম্বর পিনের কাজ করে। তাহলে আমি এখানে লিখে দিই ইন্ট TRIG ট্রাইগ ইকুয়াল 9 নম্বর পিন, ইন্ট ECHO ইকো ইকুয়াল 10 নম্বর পিন, void setup, এখানে দেখেন পিন মোড লেখাটা একটু ছোট করে লিখছি, কারণ আমাকে সম্পূর্ণ প্রোগ্রাম আটাতে হবে, প্রোগ্রামটা বড়। আমি ল্যাপটপের স্ক্রিনে তো অবশ্যই যাব, একটু ভালো করে খেয়াল করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি মুখে বলে বলে দিব, এগুলো কমন জিনিস। আচ্ছা, পিন মোড আমি কি বললাম, ট্রিগার পিন থেকে একটা সিগন্যাল দিব, তার মাধ্যমে সে সাউন্ড জেনারেট করবে, তাহলে ট্রিগার পিন অবশ্যই আউটপুট, TRIG ট্রিগ আউটপুট, OUT আউটপুট, পিন মোড ECHO ইকো পিন ইনপুট, যেহেতু সিগন্যালটা আমরা নিব, মানে সাউন্ডটা যেতে এবং আসতে যে সময়টা লাগবে সেই সময় হাই হয়ে থাকে, বাদ বাকি সময় লো হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা এখানে কোনো দেখেন ডিসপ্লে কানেক্ট করিনি, আমাকে দূরত্বটা মাপতে হবে, আমার একটা ডিসপ্লের প্রয়োজন যে কত সেন্টিমিটার, আমি ল্যাপটপের স্ক্রিন ব্যবহার করব বা কম্পিউটার স্ক্রিন ব্যবহার করব, সেই জন্য আমরা সিরিয়াল কমিউনিকেশন করব, এখানে সিরিয়াল মনিটর কল করব। আচ্ছা, SERIAL সিরিয়াল ডট BEGIN বিগিন 9600, এটা হচ্ছে এর বড রেট। আমরা জানি সিরিয়াল মনিটরে যে কাজগুলো আমরা সচরাচর করি, ম্যাক্সিমাম বড রেট 9600। আমার ভায়োড সেটআপের কাজ শেষ, এবার ভায়োড লুপ, VOI দি ভায়োড লুপ। এখন আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দুটো ভ্যারিয়েবল নিয়ে নেব। কেন নিয়ে নেব সেটা একটু অপেক্ষা করুন। একটা আমি নেব হচ্ছে লং নেব, লং নামে আমি নিতে পারি, দেখা যাচ্ছে যে টাইম, একটা লং নামে ভ্যারিয়েবল নিয়ে নিলাম, আর আরেকটা ফ্লোট, এটা আমি ডিস্টেন্স। অর্থাৎ লং আপনাদেরকে হয়তো কখনো শেখায়নি, ফ্লোট এই আমরা তো আপনাদেরকে ইন্টিজার শিখিয়েছিলাম, দেখেন INT ইন্টিজার, এক্স যদি আমি বলি, এই এক্স এর মধ্যে আমি 3, 4, 7, 10, 12 ইত্যাদি রাখতে পারবো। আমি ইন্টিজারের জায়গাতে যদি FLOAT ফ্লোট এক্স বলতাম, তাহলে আমি এক্স এর মধ্যে 2.5 রাখতে পারতাম, 2.50, তারপরে দেখা যাচ্ছে যে 7.80 এরকম ইত্যাদি দশমিক বিশিষ্ট সংখ্যা রাখতে পারতাম এরকম। আর লং ইন্টিজারের মতোই, জাস্ট ইন্টিজারে যতখানি ক্ষমতা তার থেকেও বেশি সংখ্যক ভ্যালু রাখা যায়। অর্থাৎ যেহেতু আমরা লক্ষাধিক মাইক্রোসেকেন্ড ইউজ করব, ডিজিট বেশি, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 60 ডিজিট। তো সেক্ষেত্রে মনে করেন যে লং এমন একটা পাত্র যেখানে পূর্ণ সংখ্যা অনেক ইন্টিজারের থেকেও বেশি সংখ্যক রাখা যায়। যাই হোক, এতটুকুই, এর বেশি কিছু না, এটা জাস্ট ইন্টিজার মানে ভ্যারিয়েবল আর কি। দুইটা ভ্যারিয়েবল নিলাম, এখন আমি করব যেটা ডিজিটাল রাইট ট্রিগ পিন লো, ডিলে মাইক্রোসেকেন্ড, অর্থাৎ এই যেন কোনো নয়েজ না করে, প্রথমেই আমি ট্রিগার পিনকে লো করে নিলাম, অর্থাৎ তাকে আগে জানিয়ে দিলাম যে তুমি কোনো সিগন্যাল জেনারেট করো না,
এটা জাস্ট 2 মাইক্রোসেকেন্ডের জন্য, বেশি সময়ের জন্য দরকার নাই। আচ্ছা, এবার পরবর্তী অংশ আমি এই পাশে করার চেষ্টা করি, একটু দেখেন, খেয়াল করে দেখেন, হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। এতক্ষণ সময় দিলেন, আর অল্প একটু সময় দেন, হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এতটুকু প্রোগ্রাম তো আপনি বুঝতে পেরেছেন। জাস্ট দুইটা ভ্যারিয়েবল নিলাম, একটা হচ্ছে লং, মানে যেখানে টাইম নিয়ে আমি কোনো একটা কাজ করব, টাইম নামের এই জিনিসের মধ্যে আমি কিছু রাখবো, আর আরেকটা হচ্ছে ফ্লোট, যেখানে আমি ডিস্টেন্স নিয়েছি, এই ডিস্টেন্সের মধ্যে কিছু একটা রাখবো এই নামের মধ্যে। আর ডিজিটাল রাইট ট্রিক পিনকে লো করে দিয়েছি 2 মাইক্রোসেকেন্ডের জন্য, ডিলে দিয়ে বড় হাতের মাইক্রোসেকেন্ডস, এটা 2 মাইক্রোসেকেন্ডের জন্য আগে লো করে দিয়েছি, যেন আগে বলে দিলাম তুমি কোনো সাউন্ড তৈরি করো না। আচ্ছা, এখন আমি সাউন্ড তৈরি করতে বলবো, ডিজিটাল রাইট ট্রিক পিন HIGH, হাই হতে বললাম, ডিলে মাইক্রোসেকেন্ড, এটা আর ও, আচ্ছা একটু ভালো করে লিখি, MICRO, মাইক্রো, SECONDS, মাইক্রোসেকেন্ড, এখানে 10। অর্থাৎ মনে রাখেন, আল্ট্রাসনিক সেন্সরের ট্রিগার পিনে যদি 10 মাইক্রোসেকেন্ডের জন্য একটা পালস দেন, একটা সাউন্ড তৈরি হওয়ার জন্য যথেষ্ট। এই সাউন্ডটা নিয়ে এখন আপনি কাজ করতে পারবেন, এখানে 10ও দিতে পারেন, 20ও দিতে পারেন, 30ও দিতে পারেন, সমস্যা নাই, খুব সুন্দরভাবে কাজ করবে। আমরা জাস্ট এই আল্ট্রাসনিক সেন্সরের রিকোয়ারমেন্ট অনুসারে জাস্ট 10 মাইক্রোসেকেন্ডের জন্য আমি হাই দিলাম, যেন সে সাউন্ডটা জেনারেট করে। এখন তারপর ডিজিটাল রাইট ট্রিক পিন লো, আমি লো করে দিলাম, সাউন্ডটা জেনারেট করা হয়ে গেল। এখন আমি দেখব যে ইকো পিন কতক্ষণ ধরে হাই হয়েছিল। এখন আমার এটা কাজ করবে টাইম, অর্থাৎ টাইম ইকুয়াল পি ছোট হাতের PULAC পালস, আই বড় হাতের পালস ইন একসাথে, ইন কোন পিনটা মাপবো, ইকো, ECHO, ইকো পিন কি হয়েছিল, হাই, HIGH, হাই। অর্থাৎ সাউন্ড তৈরি হওয়ার সাথে সাথে সে কতক্ষণ হাই হয়েছিল ইকো, মানে শব্দটা গেল এবং ফিরে আসলো, এই সময়টা হাই হয়েছিল, সেটা টাইমের মধ্যে স্টোর হয়ে যাবে। এই যে টাইম আমি লিখেছি, দেখেন লং টাইম, এটা কি সে স্টোর হবে মাইক্রোসেকেন্ডে। যদি 1 মাইক্রোসেকেন্ড হয় বা 2 মাইক্রোসেকেন্ড হয়, আমরা অনায়াসে আমরা বুঝতে পারবো। আমরা জানি প্রতি মাইক্রোসেকেন্ডে শব্দ, মানে প্রতি মাইক্রোসেকেন্ডের শব্দ 0.034 সেন্টিমিটার যায়। যদি 2 মাইক্রোসেকেন্ড হয় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 3 মাইক্রোসেকেন্ড হলে 3 দিয়ে গুণ করতে হবে, মানে শব্দটা যদি যে ফিরে আসে তাহলে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে, যদি আমি দূরত্বটা নির্ণয় করতে চাই। আচ্ছা, টাইম হয়ে গেল, এখন আমি ডিস্টেন্স হিসাব করব, ডিস্টেন্স, এই যে ভ্যারিয়েবল নিয়েছিলাম ডিস্টেন্স, এটা সমান সমান আমি লিখতে পারি, দেখেন আমরা কি জানি, S ইকুয়াল টু VT, একটা সূত্র জানি কিন্তু, S ইকুয়াল টু VT ডিভাইডেড বাই 2, যদি আমি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমি এখানে লিখবো। তার মানে ভি মানে কি, বেগ কত, 0.034, আমি সেন্টিমিটারে নিতে চাই, সেজন্য 0.034, সময় কতখানি, এই যে টাইম যেটা পেলাম, টাইম দিয়ে গুণ করে দেব, টাইম দিয়ে ডিভাইডেড বাই কত, 2 দিয়ে ভাগ করব, আমার ডিস্টেন্স মাপা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাকে এই ডিস্টেন্সটা শো করাতে হবে। কোথায় শো করাবো, সিরিয়াল মনিটরের মাধ্যমে। তাহলে আমি এখানে লিখবো SERIA সিরিয়াল ডট প্রিন্ট। আমি এখন দেখেন, আমি খুব সুন্দর একটা ফরম্যাটে দেখাতে চাই, সেই জন্য আমি এখানে একটা ডিস্টেন্স লিখে দিচ্ছি, ডিস্টেন্স অর্থাৎ এই ডিস্টেন্সের পাশে আমি এই যে ডিস্টেন্সটা হবে সেটা প্রিন্ট করব, যেন খুব সুন্দরভাবে দেখায়। অর্থাৎ আমি লিখতে চাই ডিস্টেন্স 25 সেন্টিমিটার, অর্থাৎ এটা আমার অরিজিনাল পরিমাপ হবে, এটা একটা ডাটা থাকবে, এটা একটা ডাটা থাকবে। তাহলে এই দুইটা আমাকে আগেই মানে যেভাবে হোক লিখে দিতে হবে, আর এটা মাঝখানে আমাকে প্রিন্ট করাতে হবে। তাহলে সিরিয়াল প্রিন্ট, ডিস্টেন্স আগে প্রিন্ট করলো, অর্থাৎ এই লেখাটা কনস্ট্যান্ট প্রিন্ট করে দিল, তারপরে
সিরিয়াল ডট প্রিন্ট, এই যে এই ডিস্টেন্সটা আমি প্রিন্ট করে দেব, অর্থাৎ এই ডিস্টেন্সের ভ্যালু এই ডিস্টেন্সের ভ্যালুটা এখানে প্রিন্ট করছে। তারপরে আবার আমি সিরিয়াল ডট প্রিন্ট, এবার দিলাম এলএন, অর্থাৎ এবার সে লাইন চেঞ্জ করবে। দেখেন আমি সেন্টিমিটার কল করে দিলাম। এই প্রসেসটা হবে, এত বড় প্রসেস হবে, পুরো প্রসেসটা হবে দিয়ে 500 মিলিসেকেন্ড, মানে 500 মিলিসেকেন্ড বা হাফ সেকেন্ড থামবে। দিয়ে এই যে আমি এটা শুরু করেছিলাম দেখেন ভায়োট সেটআপের, এটার আমি সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিয়ে ক্লোজ করে দিলাম। আমার সম্পূর্ণ প্রোগ্রাম রেডি। অর্থাৎ এখান থেকে এতটুকু প্রোগ্রাম, এই এতটুকু জাস্ট নোট, এটা হচ্ছে শুধুমাত্র নোট, নোটের বাইরে কিছু না। আশা করি আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি। আমি এটা খুব ভালোভাবে জানি আমার হাতের লেখা মারাত্মক খারাপ। আমি আপনাদেরকে মুখে বললাম, বোঝালাম, সামনে ল্যাপটপে আমি টাইপ করে দেখাবো এবং পুনরায় আমি বলবো, তাহলে আশা করি আপনাদের জন্য আর এত বেশি কমপ্লিকেটেড হবে না। আমি প্রোগ্রামটা পুনরায় একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যেহেতু করা হয়ে গেছে। এখানে দেখেন ট্রিগার পিন 9 নম্বরের সাথে কানেক্ট করা আছে, ইকো পিন 10 নম্বরের সাথে কানেক্ট করা আছে। আমি তাদের নামকরণ করে দিয়েছি, একটা হচ্ছে ট্রিগার 9 নম্বর, ইকো হচ্ছে 10 নম্বর, এতটুকু আমি নামকরণ করে দিয়েছি। তারপর ভায়োট সেটআপে এসে আমি পিন মোডের মাধ্যমে, যেহেতু ট্রিগার পিন আমি একটা সিগন্যাল দিব আর্ডিনো থেকে, তারপরে তো সে সাউন্ড জেনারেট করবে, সেজন্য ট্রিগার পিনকে আমি আউটপুট করেছি এবং সে সাউন্ডটা রিফ্লেকশন হয়ে ফিরে আসা পর্যন্ত ইকো পিন হাই হয়ে থাকবে। সেজন্য ইকো পিন থেকে যেহেতু আমি ইনপুট নিব, সিগন্যাল নিয়ে আমি পরিমাপ করে দেখবো যে আসলে কত সময় সে হাই ছিল, সেজন্য আমি ইকো পিনকে এখানে ইনপুট করেছি, ইনপুট লিখেছি। তারপর সিরিয়াল বিগিন 9600 আমি এখানে লিখেছি এই কারণে যে আমি ল্যাপটপ বা কম্পিউটারের যে স্ক্রিনটা আছে, সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে আমি মনিটরের মাধ্যমে দেখতে চাই যে আসলে কত দূরত্ব। আমরা তো কোনো ডিসপ্লে আলাদাভাবে লাগাইনি, সেজন্য আমরা এখানে এটা বসিয়ে দিলাম, সিরিয়াল বিগিন 9600, এটা বড রেট কল করে দিলাম। আচ্ছা, এবার ভায়োট লুপে এসে লং দিয়ে লং টাইপের টাইম লিখলাম এবং ফ্লোট টাইপের ডিস্টেন্স, অর্থাৎ লং হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইপ, ফ্লোটও একটা ভ্যারিয়েবল টাইপ। লং হচ্ছে ইন্টিজারের থেকে বেশি সংখ্যক ভ্যালু স্টোর করতে পারে দশমিক ছাড়া, আবার দেখা যাচ্ছে যে ফ্লোট হচ্ছে দশমিক বিশিষ্ট। আমি তো হাফ সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4.5, 6.7 এরকম দশমিক আকারেও দূরত্বটা মাপতে চাই, তাহলে দূরত্বটা আরো নিখুঁত মনে হবে। সেই জন্য আমি একটা হচ্ছে লং, যেটার মধ্যে লং টাইপের ভ্যারিয়েবল, যেটার নাম আমি টাইম রাখলাম, পরে কাজ করব। ফ্লোট টাইপের ভ্যারিয়েবল নিলাম ডিস্টেন্স, এটা পরে কাজ করব। তারপর ডিজিটাল রাইট ট্রিক পিনকে আগে থেকে লো করে দিলাম 2 মাইক্রোসেকেন্ডের জন্য, কারণ খুবই হালকা পালসে সে কাজ করতে পারে, অল্প সময়ের পালসে। তাহলে আমি 2 মাইক্রোসেকেন্ডের জন্য ট্রিগার পিনকে আমি লো করে রাখলাম, আগে থেকে বলে দিলাম তুমি লো হয়ে থাকো, তার মানে সে আগে কোনো সাউন্ড তৈরি করেনি বা কোনো নয়েজ থাকবে না। এখন পরবর্তী স্টেপে ডিজিটাল রাইট ট্রিগার পিনকে হাই করলাম এবং 10 মাইক্রোসেকেন্ডের জন্য হাই করলাম, ডিলে মাইক্রোসেকেন্ড, এখানে এম অবশ্যই বড় হাতের। 10 মাইক্রোসেকেন্ডের জন্য হাই করার সাথে সাথে সে সাউন্ড একটা জেনারেট করলো, সামনে কোনো অবজেক্ট যদি থাকে সেই শব্দটা ধাক্কা খেয়ে ফিরে আসবে। এই যে ফিরে আসবে, ফিরে আসা পর্যন্ত ইকো পিনটা হাই হয়ে থাকবে আমরা জানি। তো সেজন্য আমরা প্রথমে 10 মাইক্রোসেকেন্ডের জন্য হাই করলাম, দিয়ে ট্রিগার পিনকে আবার পুনরায় লো করে দিলাম। তার মানে সেই ইকো পিন তো কোনো না কোনো সময় হাই হয়েছিল। এই যে হাই হয়েছিল সেটা আমরা টাইমের মাধ্যমে পালস ইন ফাংশনের মাধ্যমে ইকো পিনটাকে আমরা হাইটা পরিমাপ করলাম, অর্থাৎ শব্দটা গেল এবং ফিরে আসলো, এই যাওয়া এবং আসার সময়টুকু সে হাই হয়েছিল, সেটা পালস ইন ফাংশনের মাধ্যমে আমরা পরিমাপ করেছি। পালস ইন লেখার নিয়ম PULSE, পালস, আই বড় হাতের দিয়ে এন, পালস ইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যে পিনটা দিব সে পিন, এবং তারপরে আমি কি পরিমাপ করব, হাই নাকি লো। আমি হাই পরিমাপ করছি, কারণ আমরা জানি সাউন্ডটা যাওয়ার সাথে সাথে সে হাই হয়ে থাকে, যখনই ফিরে আসে তখন লো হয়ে যায়। সেজন্য আমরা হাই সিগন্যালটা কতক্ষণ হয়ে আসছে সেটা পরিমাপ করলাম এবং পরিমাপ করে সেটা টাইমের মধ্যে ভরে দিলাম, অর্থাৎ টাইম নামের যে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম সেটার মধ্যে ভরে দিলাম। সেটা হচ্ছে লং টাইপের, অর্থাৎ সেটা মাইক্রোসেকেন্ডে স্টোর হলো টাইমটা, এই টাইমটা সম্পূর্ণ মাইক্রোসেকেন্ডে স্টোর হলো। তারপরে আমি এখন সূত্র জানি, S = VT/2, অর্থাৎ শব্দের বেগকে
অর্থাৎ শব্দ প্রতি সেকেন্ডে যতখানি যায়, আমরা এরকম একটা দেখেছিলাম, এটা হচ্ছে শব্দের বেগ। আমরা এখানে হিসাব করে নিয়েছিলাম, এটা হচ্ছে প্রতি মাইক্রো সেকেন্ডে শব্দ 0.034 সেন্টিমিটার যায়, আমরা হিসাব করে নিলাম এর আগে। অর্থাৎ এই বেগকে আমি যতখানি সময় সে অতিক্রম করেছে সেটাকে আমি গুণ করে দিলাম। অর্থাৎ আমি জানি প্রতি মাইক্রো সেকেন্ডে 0.034 সেন্টিমিটার শব্দ যায়। এখানে যত মাইক্রো সেকেন্ড সময় লেগেছে শব্দটা যে আসতে, সে মাইক্রো সেকেন্ডের সাথে আমরা এই শব্দের বেগটা গুণ করে দিয়েছি, দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, দিয়ে আমরা দূরত্বটা পেয়ে গেছি। মানে শব্দ গিয়ে এবং ফিরে আসছে, এই জন্য 2 দিয়ে ভাগ হয়েছে। এখন সিরিয়াল প্রিন্টের মাধ্যমে ডিস্টেন্স একটা নাম দিলাম, যে নামের পাশে সেমিকোলন দিয়ে আমরা ডিস্টেন্স লিখে দিলাম, যেন এর পাশে আমি দেখাতে পারি। এর পাশে এখন কি দেখাবে, সিরিয়াল ডট প্রিন্ট দিয়ে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ভ্যালুটাই এখানে দেখাবে। দেখানোর পরে আবার সিরিয়াল ডট প্রিন্ট এলএন লিখে সেন্টিমিটার দিলাম, কারণ এই সেন্টিমিটারটা এই ডিস্টেন্সের পাশে, অর্থাৎ এই ডিস্টেন্স লিখার পরে ওই যে পরিমাপটা পেলো সেটা বসানোর পরে সেন্টিমিটার লিখার পরে পরের লাইনে চলে যাবে, এই জন্য আমি এখানে এলএন দিলাম, সিরিয়াল ডট প্রিন্ট এলএন। সব জায়গাতে এলএন দেওয়া যাবে না, তাহলে স্ট্রাকচারটা দেখতে ভালো লাগবে না, কাজ করবে। ডিলে দিয়ে 500 মিলি সেকেন্ড দিলাম, অর্থাৎ প্রতি 500 মিলি সেকেন্ড পরপর সে দূরত্বটা মাপতে পারবে। অর্থাৎ আপনি খুব যে কোনো অবজেক্ট আপনি পরিবর্তন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে দূরত্বটা কতখানি। একটা আল্ট্রাসনিক সেন্সরের সামনে কোনো একটা অবজেক্ট রাখলেন, আবার সরালেন, এই হাফ সেকেন্ডের মধ্যে আপনি সরিয়ে দূরত্বটা পুনরায় দেখে নিতে পারবেন। বিষয়টা সুন্দর না? এগুলা প্র্যাকটিক্যালে করার জন্য এই যে পার্টসপাতিগুলো লাগে, যেমন এখানে আমরা ইউজ করেছি একটা আল্ট্রাসনিক সেন্সর, এখানে আরডিনো উনো ডিআইপি ভার্সন, এগুলো প্রত্যেকটা পার্টসপাতি আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। প্রয়োজনে আমাদের অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই কোর্সটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন, আমাদের আরও বহু কোর্স আছে সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকটা কোর্সই আপনি সিরিয়ালে খুব সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। এখন কোর্সগুলো কিভাবে পাবেন, আমাদের মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন, অবশ্যই ইনস্টল করে নেবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপের, সেখানে কোর্স নামে একটা অপশন আছে, সেখানে চাপ দিবেন, দেখবেন আমাদের কোর্সগুলো সাজানো আছে। যে কোর্স করা প্রয়োজন আপনি করবেন সম্পূর্ণ ফ্রি। সাথে যে পার্টসপাতিগুলো প্রয়োজন হয় জাস্ট আমাদের কাছ থেকে নিতে পারেন, বাধ্যতামূলক না। আমরা আগে দিই তারপরে নিই। আমাদের কনসেপ্ট খুব সহজ, গ্রামের মানুষগুলা যেন তাদের মাটির মেঝেতে বসেও কাজ করার সুযোগ পায়। আমরা জানি সবাই সব বড় বড় ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হবে না, অত টাকাও সবার কাছে নেই, সবাই হয়তো সেই মেধা তালিকাতে নাই। সেজন্য আমি চাই এই যে গ্রামীণ কনসেপ্টে কাজ করতে, সেজন্য অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। সেজন্য ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, ডাউনলোড করবেন না, আমাদের মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর এই পুরো কোর্সটা সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্সে করার জন্য অবশ্যই আমাদের S81 যে আলট্রা কিটটা আছে সেটাও নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো কাজে দিবে। যাই হোক, তো চলুন আমরা প্র্যাকটিক্যালে কানেকশনটা করে আসি এবং আমাদের ল্যাপটপ স্ক্রিনেও প্রোগ্রামটা দেখে আসি। আমরা এই আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে দূরত্ব মাপা মেশিন তৈরি করব, সেজন্য আমরা এই কয়টা জিনিস ব্যবহার করব: ব্রেডবোর্ড, আরডিনো উনো ডিআইপি ভার্সন, আল্ট্রাসনিক সেন্সর, আর এটা হচ্ছে আমাদের জাম্পার ওয়্যার। এগুলা পার্টসপাতি প্রত্যেকটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি মিস্টার আরডিনো থেকে নিতে পারেন। মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন, প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন পাবেন এবং পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে। আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করে ফেলব। এখন খেয়াল করে দেখেন, আমাদের ব্রেডবোর্ডে পাওয়ারের অপশান আছে, অর্থাৎ আমরা প্রথমে আমাদের ব্রেডবোর্ডে পাওয়ারটা দিয়ে নিব। সেই জন্য আমাদের আরডিনো উনোতে যে 5 ভোল্ট টার্মিনালটা আছে, এটা আমরা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনালে লাগিয়ে দেব। আমাদের আরডিনোর যে নেগেটিভটা আছে অর্থাৎ গ্রাউন্ড, এটা আমাদের ব্রেডবোর্ডের নেগেটিভের সাথে লাগিয়ে দেব। এখন একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর। প্রথমে ভিসিসি, তারপরে ট্রিক, তারপরে ইকো, তারপরে গ্রাউন্ড। এটা আমরা এইভাবে লাগাতে পারি। এখানেও দেখেন লেখা আছে গ্রাউন্ড, ইকো, ট্রিক, ভিসিসি। আমরা ব্রেডবোর্ডে এইভাবে লাগিয়ে দেব, যে এইভাবে। এখন ডায়াগ্রাম অনুসারে আমাদের দেখেন, প্রথমটা হচ্ছে ভিসিসি পিন, যেখানে আমরা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনাল লাগাবো, আর সবার শেষেরটা হচ্ছে নেগেটিভ বা গ্রাউন্ড, যেটা আমি এই যে ব্রেডবোর্ডের নেগেটিভের সাথে লাগাবো। খেয়াল করে দেখবেন। তারপরে একটু খেয়াল করে দেখেন, এই যে ভিসিসির পাশে যেটা আছে এটা হচ্ছে ট্রিগার পিন। এই ট্রিগার পিনটা আমরা সরাসরি আমাদের যে আরডিনোর 9 নম্বর পিন আছে, 9 নম্বর পিনের সাথে কানেক্ট করব ডায়াগ্রাম অনুসারে।
তারপরে যে গ্রাউন্ড পিনটা আছে আল্ট্রাসনিক সেন্সরের, এটা আমরা 10 নম্বর পিনের সাথে কানেক্ট করব এরকমভাবে। একটু ডায়াগ্রাম অনুসারে দেখে শুনে কানেকশন করবেন, ভুল হবে না, খুবই সহজ কানেকশন। আমি আবারও বলে দিচ্ছি, আরডিনো থেকে নেগেটিভ ব্রেডবোর্ডে লাগিয়েছি, আরডিনো থেকে পজিটিভ ব্রেডবোর্ডে লাগিয়েছি। আল্ট্রাসনিক সেন্সরের যে ভিসিসি পিন আছে এটা পজিটিভের সাথে লাগিয়েছি, যেটা গ্রাউন্ড পিন আছে সেটা নেগেটিভের সাথে লাগিয়েছি। আল্ট্রাসনিক সেন্সরের যে ট্রিগার পিনটা আছে এটা আরডিনো 9 নম্বর পিনের সাথে লাগিয়েছি, ডিজিটাল পিন। আল্ট্রাসনিক সেন্সরের যে ইকো পিনটা আছে এটা আমি 10 নম্বর পিনের সাথে লাগিয়েছি আরডিনোর। আমাদের কানেকশনটা কমপ্লিট। চলুন আমরা প্রোগ্রামটা করে ফেলি। গত ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা আপলোড করে দিয়েছিলাম, আমরা প্রোগ্রামটা লিখে লিখে ব্যাখ্যা করেছিলাম না। আজকে আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা, যেটা হোয়াইট বোর্ডে আমরা ব্যাখ্যা করলাম, এটা আমরা লিখে লিখে ব্যাখ্যা করব এবং আমরা প্রোগ্রামটা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কেটে দিবেন না, একটু কষ্ট করেন, আশা করি ভালো কিছু হবে। তো চলুন আমরা দেখে আসি। আমরা প্রথমে আমাদের আরডিনো আইডিটা ওপেন করে নিব। আমরা হোয়াইট বোর্ডে যা শিখলাম সেটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব। সাথে থাকুন, আশা করি পারবেন, চেষ্টায় থাকবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো প্রোগ্রাম দেওয়া থাকবে, কোনো টেনশন করবেন না। কোনো প্রকার সমস্যা হলে মেসেজ দিবেন আমাদেরকে। এই যে দেখেন, ফাইলে গিয়ে নিউ স্কেচে চাপ দিব, নতুন একটা ইন্টারফেস আমরা ওপেন করব। আগের ইন্টারফেসটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা এখন প্রোগ্রামটা করব। দেখেন, ভায়োট সেটআপ এবং ভায়োট লুপ দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, আমরা এখানে কাজগুলো করব, একটু সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, আমরা প্রথমেই যেটা করব, নামকরণ করব আমাদের ট্রিগার পিন এবং ইকো পিন। ইন্ট TRIG ট্রিগার পিন ইকুয়াল 9 নম্বর পিনের সাথে কানেক্ট আছে, আবার ইন্ট ইকো পিন 10 নম্বর পিনের সাথে কানেক্ট আছে। এখন আমাদের এই ভায়োট সেটআপে আমাদেরকে বলে দিতে হবে কোন পিন ইনপুট, কোন পিন আউটপুট। PIN পিন মোড, ট্রিগার পিন থেকে সিগন্যাল যাবে আরডিনো থেকে, তারপরে তো আল্ট্রাসনিক সাউন্ড তৈরি করবে, সেজন্য এটা আউটপুট। আবার ইকো পিন থেকে হাই সিগন্যালটা সে পরিমাপ করবে, যতক্ষণ হাই হয়ে থাকবে, যে শব্দ গেল এবং আসলো, এই যাওয়া আসার সময় একটু হাই হয়ে থাকে ইকো পিন, সেজন্য আমরা ইকো পিনকে ইনপুট হিসেবে নিব আরডিনোর সাপেক্ষে। পিন মোড, ইকো পিনকে আমরা ইনপুট করে দিলাম। আচ্ছা, ইকো পিনকে আমরা ইনপুট করে দিলাম। তারপরে যেহেতু আমাদের কোনো ডিসপ্লে লাগাইনি, ল্যাপটপের বা কম্পিউটারের স্ক্রিনটা ব্যবহার করব, সেজন্য সিরিয়াল মনিটর কল করব। serial.begin begin, বড রেটটাও দিয়ে দিব, কমিউনিকেশন রেট। আচ্ছা, বড রেট দিয়ে দিলাম, এটার কাজ মোটামুটি শেষ। আমরা এবার ভায়োট লুপে আমাদের প্রয়োজনীয় কাজটা করব। যেমন প্রথমে আমরা লং লিখলাম, এটা হচ্ছে টাইম নামে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, এই ভ্যারিয়েবলের কাজ আমরা পরে করব। তারপরে ফ্লোট, FLOAT ফ্লোট, এটা দশমিক বিশিষ্ট সংখ্যা ভ্যারিয়েবল স্টোর করতে পারে, দশমিক বিশিষ্ট। তো এখানে আমরা ডিস্টেন্স নিব, নাম, এবং পরবর্তীতে আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা, এবার প্রথমে আমরা আমাদের সেন্সরকে লো করে রাখবো, যেন কোনো নয়েজ না হয়। ডিজিটাল রাইট ট্রিগ পিনকে আমরা লো করে রাখবো, এটা আমরা 2 মাইক্রোসেকেন্ডের জন্য লো করলে হবে, সমস্যা নাই। ডিলে মাইক্রোসেকেন্ড লেখার নিয়ম, প্রথমে ডিলে লিখবেন, দিয়ে এম বড় হতে দিবেন, MIC মাইক, আরও মাইক্রো ACCONDS মাইক্রোসেকেন্ড, এটা 2 মাইক্রোসেকেন্ডের জন্য আমরা লো করে রাখলাম। এবার আমরা যেটা করব, একটা পালস দিব সাউন্ডটা তৈরি করার জন্য। ডিজিটাল রাইট আমাদের ট্রিগার পিনকে হাই দেব। কতক্ষণের জন্য হাই দেবো? একটা 10 মাইক্রোসেকেন্ড মিনিমাম, 10 মাইক্রোসেকেন্ড 20 মাইক্রোসেকেন্ড ইচ্ছা মতো দিতে পারেন। খুব বেশি দিলে কিন্তু কাজ করবে না, এটা একটা নিয়ম আছে, বা আল্ট্রাসনিক সেন্সরটা যেটা সাপোর্ট করবে সেটা 10 মাইক্রোসেকেন্ড, 20 মাইক্রোসেকেন্ড, 15 মাইক্রোসেকেন্ড দেন, কোনো সমস্যা নেই। ডিজিটাল রাইট, এখানে আমরা ডিলে 10 মাইক্রোসেকেন্ড দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা 10 মাইক্রোসেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, 10 মাইক্রোসেকেন্ডের জন্য হাই হবে, দেওয়া লো হয়ে যাবে। টার্ব রাইট ট্রিগার পিন এলো, এটা লো হয়ে গেল। অর্থাৎ এখন এই যে সে সাউন্ড তৈরি করেছে, সাউন্ডটাকে আমাকে মাপতে হবে, তাহলে আমি পালস ইন দিয়ে মাপতে পারি।
পালস ইন দিয়ে মাপবো, PULS পালস IN যে ফাংশন ECHO ইকো পিনকে আমি মাপবো, ECHO ইকো অর্থাৎ কতক্ষণ হাই হয়ে আছে, সাউন্ডটা গেল এবং আসলো, যতক্ষণ সময় লাগবে যাওয়া এবং আসাতে এই সময়টা আমরা মাপতে পারবো পালস ইনের মাধ্যমে। তাহলে আমরা কি পিন মাপবো, ইকো পিন। কি অবস্থা মাপবো, হাই সিগন্যালটা মাপবো, লো মাপার দরকার নেই, লো তো সবসময় লো হয়ে থাকবে, এই যাই GH হাই মাপবো। এখন এই যে পালস ইনের মাধ্যমে মাপলাম, এবার তো কোথাও স্টোর করতে হবে, তাহলে টাইম নামে যে ভ্যারিয়েবলটা নিয়েছিলাম এর মধ্যে আমি স্টোর করে দিলাম, টাইম ইকুয়াল পালস ইন ইকো পিন হাই হয়ে থাকবে। এখন আমরা জানি শব্দের বেগ S ইকুয়াল টু VT, আমরা জানি। আর যদি প্রতিধ্বনির মাধ্যমে আমরা শব্দের মাধ্যমে দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে S ইকুয়াল টু VT ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি, দেখেন ডিস্টেন্স ইকুয়াল, এই যে আমরা VT আমরা এখানে কমেন্ট করে দিই, দেখেন S ইকুয়াল টু VT ডিভাইডেড বাই 2, এটা আমরা জানি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ডিস্টেন্স সমান প্রথমে বেগ, বাতাসের শব্দের বেগ প্রতি মাইক্রোসেকেন্ডে 0.034 সেন্টিমিটার, এটা আমরা হিসাব করে পেলাম 0.034 সেন্টিমিটার পার মাইক্রোসেকেন্ড। তাহলে আমরা প্রথমে বেগ 0.034 গুণিত সময়, কতক্ষণ সময় লাগবে, এই যে আমরা পালস ইনের মাধ্যমে পেয়ে যাচ্ছি টাইম নাম, এই টাইম নাম দিয়েছিলাম আমরা, এই টাইমটা এখানে লিখে দেবো, টাইম ডিভাইডেড বাই 2 দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করে দেবো। আমার দূরত্ব মাপার কাজ শেষ, এখন আমাকে কোথাও প্রিন্ট করাতে হবে। তাহলে সিরিয়াল ডট প্রিন্ট, আমি চাই যে একটা সুন্দর স্ট্রাকচারে প্রিন্ট হোক, সেজন্য আমি এখানে আগে লিখে রাখছি ডিস্টেন্স, এটা কোনো ভ্যারিয়েবল না, এই যে খুব সুন্দর লাগবে লেআউটটা দেখতে, সেমিকোলন ক্লোজ করে দিলাম। এবার আমরা মেন ভ্যারিয়েবলটা, এই যে এই ডিস্টেন্সের ভ্যারিয়েবলটা প্রিন্ট করব, সিরিয়াল ডট, আমাদের সিরিজগুলা যদি আপনি সিরিয়ালে দেখেন NS Arduino প্রোগ্রামিং, এগুলো আপনি অনায়াসে বুঝতে পারবেন। যারা হুট করেই 30 নম্বর ভিডিও দেখবেন তাদের ক্ষেত্রে তো একটু কমপ্লিকেটেড হবে, তাও দেখেন আপনাদের কাছে অনেকের কাছে সহজ মনে হবে। তাহলে যারা সব ভিডিও দেখবে তাদের কাছে কতটা সহজ হবে, একটু সময় নেন, সিরিয়ালে দেখেন, কাজগুলো করেন। আচ্ছা, এবার আমরা ভ্যারিয়েবল দিয়ে দিলাম এখানে ডিস্টেন্স। আচ্ছা, এই যে ডিস্টেন্স ভ্যারিয়েবল প্রিন্ট করবে, তারপরে আবার সিরিয়াল ডট প্রিন্ট ALN দিয়ে আমরা আবার সেন্টিমিটার লিখে দেব। আচ্ছা, স্টেটমেন্ট ক্লোজ করে দেব। ডিলে 500 মিলিসেকেন্ড পর এই প্রসেসটা হবে। আপনি এখানে টাইম কম বেশি করতে পারেন, যত সময় দিবেন ততক্ষণ পর প্রসেসটা হবে, কমপ্লিট প্রসেস। এখন দেখি আমাদের প্রোগ্রামটা কম্পাইলারে কোথাও ভুল ধরছে কিনা। আচ্ছা, এখানে ডিজিটাল রাইট W ছোট হাতের হয়ে গেছে, এটা আমাদেরকে বড় হাতের করতে হবে। আবার কম্পাইল করে দেখি, কম্পাইল করে দেখবেন ভুল হতেই পারে, কোথাও টাইপিং মিস্টেক হতে পারে। আচ্ছা, টুলসে যাব, যে আমাদের আর্ডিনোর বোর্ডটা সেট করব, আর্ডিনো উনো সেট করলাম, তারপরে টুলসে যে পোর্টটা সেট করলাম, 3 নম্বর পোর্টে আছে, এখন আমি প্রোগ্রামটা আপলোড করে দিলাম। এখন আমরা দেখি যে আসলে কাজ করছে কিনা, যদি কাজ না করে আমরা সমাধান খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা সিরিয়াল মনিটরকে ডাক দিই, দেখেন এখানে আমাদের দূরত্বটা দেখাচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের এখানে এই দূরত্বটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে আমাদের দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা সরাচ্ছি, দূরত্বটাও কম বেশি হচ্ছে, দেখেন একেবারে অ্যাকুরেট দেখাবে, খুব সুন্দরভাবে কাজ করবে। এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, আজকে আমরা এক্সপ্লেন করলাম। কোথাও যদি ভুল হয় প্রোগ্রামে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে যেহেতু প্রোগ্রামটা দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে কাজ করবেন, পাশাপাশি আপনি আবার নিজে লেখার চেষ্টা করবেন। যখন নিজে এগুলোর সাথে ইউজ টু হয়ে যাবেন তখন আপনার প্রচণ্ড ভালো লাগবে। এবং এই কন্ডিশনের মাধ্যমে দেখেন সামনে আমরা কত রকম প্রজেক্ট করি, একটু সময় দেন আমাদেরকে, দেখেন কত সুন্দরভাবে আমরা এই কনসেপ্টের মাধ্যমে কত রকম প্রজেক্ট তৈরি করতে পারি। তখন আমরা এখন সেভ করে নেব NS Arduino প্রোগ্রামিং 30 অর্থাৎ 30 নাম্বার সেভ করে নিলাম। যে প্রোগ্রামটা সেভ হয়ে গেল, আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। আমরা খুব সুন্দরভাবে সফলভাবে
প্রোগ্রামটা করলাম এবং আমাদের ডিভাইসটা খুব সুন্দরভাবে কাজ করছে। কানেকশন ভুল হলে কাজ করবে না, এটা আপনাকে খেয়াল করতে হবে। প্রোগ্রামেও যদি কোথাও ভুল করেন কাজ করবে না। ভিডিওর ডিসক্রিপশনে আমাদের প্রোগ্রাম দেওয়া থাকে, সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন, তবে তবুও আপনি নিজে লিখে ট্রাই করবেন, চেষ্টা করবেন, নিজের ভুল নিজে শুধরানোর চেষ্টা করবেন। ভিডিওটা দেখেন কতটা লম্বা হয়ে গেল। আমি যখন গত একটা ভিডিও দিয়েছিলাম এই রেঞ্জ ফাইন্ডার, সেখানে আমি প্রোগ্রাম ব্যাখ্যা করিনি। আমি বলেছিলাম সামনের ভিডিওতে ব্যাখ্যা করব, কারণ আগে একটু কাজ দেখা দরকার, তারপরে এই বিষয়টা জানার চেষ্টা করলে বিষয়টা সুন্দর হয়। আপনি অনেকে প্রোগ্রাম বুঝতে পারে না কিন্তু কাজ করাতে পারবে অনায়াসে, জাস্ট কানেকশন করলে প্রোগ্রাম আপলোড দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু সবার ইচ্ছা থাকে না, তো সেই জন্য আমি মনে করলাম যে এটা আলাদাভাবে ভাঙা দরকার, মানে আলাদাভাবে আমি ভিডিওটা দিলাম। তখন আমাকে একটা কাস্টমার কল দিল, মানে আমাদের কাছ থেকে কিছু নিবে, তাই তো সে আরও জানালো যে ভাই প্রোগ্রামটা হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করেন। আমি চিন্তা করলাম যে না, হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করা দরকার। আমি যে সকল প্রোগ্রাম বা নতুন ফাংশন হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করা দরকার আমি সেগুলো ব্যাখ্যা করব, অবশ্যই করব, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। আর অবশ্যই দিন শেষে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে আপনি আমাদের মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করে নেন। আপনি কোর্সগুলো খুব সুন্দরভাবে পাবেন। প্রতিবার আমাদের চ্যানেল সার্চ করে দেখা আপনার জন্য সময় সাপেক্ষ, কষ্টসাধ্য। অ্যাপটা ইনস্টল করে নেন, চাপ দিবেন, অ্যাপের মধ্যে ঢুকে যাবেন, কোর্সে চাপ দিবেন, কোর্সে চলে যাবেন। কোনো প্রোডাক্ট লাগলে সেখানে অনায়াসে কিনতে পারবেন। কোনো মেসেজ দিতে চাইলে মেসেজ দিতে পারবেন, হোয়াটসঅ্যাপের অপশন দেওয়া আছে। কল দিতে চাইলে কলে চাপ দেবেন, আমাদের কাছে কল চলে আসবে। এর থেকে বেশি সুবিধা কি নেবেন? ধন্যবাদ, ভালো থাকবেন, বাবা মা ও প্রিয় মানুষের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।